আজ আমরা আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত ছোট গল্প ভারতবর্ষ। আমার মনে হয় দ্বাদশ শ্রেণীতে যে কটি ছোট গল্প তোমাদের পাঠ্য রয়েছে তার মধ্যে ভারতবর্ষ অন্যতম শ্রেষ্ঠ। আমাদের দেশের নামে এই ছোট গল্পের নামকরণ লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। মুর্শিদাবাদে তাঁর জন্ম, গ্রামেই কেটেছে ছেলেবেলা। তিনি লোকনাট্যের দলের সঙ্গে বহুদিন জড়িয়েছিলেন, খুব ভালো বাঁশি বাজাতেন। গ্রাম বাংলার সমাজ ও সংস্কৃতি ছিল তার নখদর্পণে। পরবর্তীতে তিনি কলকাতার নাগরিক জীবনে চলে এলেও প্রায় ১৫০টি উপন্যাস ও ৩০০টির মতো ছোট গল্পে ছড়িয়ে রয়েছে তাঁর গ্রামীণ সমাজ কেন্দ্রিক অগাধ পাণ্ডিত্যের পরিচয়। সাবলীল ভাষারীতিতে তিনি ছোট গল্প রচনা করেছেন। ভারতবর্ষ গল্পে শুরুতেই আমরা পাব একটি গ্রামীণ বাজারের বিবরণ। পিচের রাস্তা যেখানে বাঁক নিয়েছে সেখানেই রয়েছে একটি বাজার। বাজারের পেছনে ঘন বাঁশ বনে ঘেরা গ্রাম। বাজারটি কেমন দেখা যাক। এখানে রয়েছে ৩টি চায়ের দোকান, রয়েছে 3টি পোশাকের দোকান, 2টো রয়েছে মুদিখানা এবং 2টো সন্দেশের দোকান। এছাড়া রয়েছে একটা মনোহারীর দোকান। মনোহারী শব্দটার সঙ্গে ২১ শতকের বাঙালি একটু কম পরিচিত। কসমেটিক্স বলে তোমরা যে বিষয়টিকে জানো সেটাই বাস্তবে মনোহারীর দোকান। রয়েছে একটি আড়ত, রয়েছে একটি হাস্কিং মেশিন বা চাল কল, এর পেছনেই রয়েছে ইট ভাঁটা। বাজারের পেছনে ঘন বাঁশ বনে ঘেরা একটি গ্রাম, উত্তরে একটা বিরাট মাঠ। যে সময়ের কথা বলা হচ্ছে সেটা শীতকাল। শীতকালে যদি বৃষ্টি হয়, বৃষ্টি বাদলা হয় কয়েকদিন যাবৎ, তাহলে গ্রাম বাংলায় তাকে সাধারণ মানুষ বলে ডাউর। উচ্চকোটির মানুষ একে বলে পৌষে বাদলা। বৃষ্টির সঙ্গে সঙ্গে যদি জোরালো বাতাস বইতে থাকে তাকে বলা হয় ফাঁপি। তো সেবার শুরু হলো ফাঁপি। গ্রাম বাংলা স্বভাবতই কৃষি প্রধান। ফাঁপি কবলিত প্রকৃতিতে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যেতে লাগলো। কৃষিজীবী মানুষের মাথায় হাত। মানুষ প্রায় গৃহবন্দী। তবুও খানিকটা অবসর বিনোদনের জন্য বাজারে আসে তারা, চা খায়। কারণ বাড়িতে কেবল উনুনের পাশে হাত পা সেঁকে নেওয়া ছাড়া আর কোনো আনন্দ নেই।
চায়ের দোকানে বসে এইসব মানুষ যা পায় তা নিয়েই গল্পে মত্ত হয়। গল্পের বিষয় ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ কিংবা সরাবাউরির মতো সাধারণ মানুষ যেই হন না কেন, তাকে নিয়েই শুরু হয় গল্পগুজব। কখনো চলে আসে ওই বোম্বাই সিনেমার নায়ক নায়িকাদের বৃত্তান্ত। এরকম যখন চলছে, সে সময় বাজারে এক বুড়ির আবির্ভাব ঘটল। বুড়ির বিবরণ কেমন একটু দেখে নিচ্ছি। থুতথুরে কুঁজো ভিখিরি বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেঁটে লাঠি। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। খয়া খরবুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে। তাকে দেখে সবাই তর্ক থামাল। আর 5টা সাধারণ থুরথুরে ভিখিরি বুড়ি যেমন হয়, এই বুড়িও তেমনি কুঁজো, মুখে অসংখ্য বলিরেখা, বোঝা যায় সে একেবারেই বৃদ্ধা। এক মাথা সাদা চুল, পরনে একটা ছেঁড়া কাপড়। এই দুর্যোগে কিভাবে বেঁচে বর্তে হেঁটে আসতে পারলো, সেটাই সবাইকে অবাক করেছিল। স্বভাবতই এই বুড়ির পরিচয় সম্পর্কে মানুষ আগ্রহী হয়ে উঠল। জানতে চাওয়া হলো, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? দেখা যাক বুড়ি কি বলে। বুড়ি বড় মেজাজি, গজগজ করে জবাব দিল, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? ওরা হেসে উঠল, ওরে বাবা, ভারী তেজি দেখছি। এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে। বুড়ি খেপে গেল, তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার অকথা কুকথা বলো না। আমি যেখান থেকেই আসি, লোকের কি? মানে এই বুড়ি বেশ মেজাজি। সে অন্যের প্রশ্নের জবাব দিতে নারাজ। একজন ঠান্ডা মাথায় বলল, বুড়ি, তুমি থাকো কোথায় তাই জিজ্ঞেস করছে এরা। প্রশ্নটা নিশ্চয়ই খারাপ নয়। বুড়ি কি বলল, তোমাদের মাথায়। বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়া বাঁধা পয়সা খুলতে থাকলো। তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। লোকেরা চেঁচিয়ে উঠল, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক। অর্থাৎ এই বুড়ি কেবল মেজাজি নন, কটুভাষিনীও। সবাই দেখল বুড়ি নড়বড় করে বাঁকের মুখে বটতলায় গেল। বটতলা ফাঁকা। সেই শেকড়ের উপর বসল। বট গাছের গুঁড়িতে একটা খোঁদল বা গর্ত ছিল। ও শেকড়ের উপর গুছিয়ে বসে বট গাছের খোঁদলে পিঠ ঠেকিয়ে সময় কাটাতে লাগলো। গ্রামের মানুষ একটা বিচিত্র সিদ্ধান্তে পৌঁছে গেল। বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী, যে সে বোধহয় গাছেই থেকে থাকে। কেউ কেউ বলল, বরং বারোয়ারি তলায় গেলেই পারত, নির্ঘাত মরে যাবে। এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল, আবার জমে গেল। এবার একটা ডাক পুরুষের বচনের বৃত্তান্ত আছে। আমাদের দেশে যেমন খনার বচন প্রচলিত, ঠিক সেরকমই রয়েছে ডাকের বচন। কিংবদন্তি অনুযায়ী খনার মতো ইনিও ছিলেন সত্যদ্রষ্টা। ডাক, তিনি নাকি গোপ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার বচন থেকে আমরা অনেক সত্যগর্ভ বিভিন্ন বিষয় জানি। সেগুলো এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে ফলিত বাস্তব বা সত্য, সেটা ধরে না নেওয়াই ভালো। কি বলছে, যে বৃষ্টি আসলে পরে কবে নাগাদ থামবে তার একটা তথ্য। শনিতে 7, মঙ্গলে 5,
বুধে 3, বাকি সব দিন দিন। মানে কি, শনিবার যদি বৃষ্টি শুরু হয় 7 দিন ধরে চলবে, মঙ্গলবার শুরু হলে 5 দিন, বুধবার শুরু হলে 3 দিন, আর অন্যান্য বারগুলিতে যদি শুরু হয় তবে যেদিন শুরু হবে সেদিন থামবে। এবার এই যে বৃষ্টি, এই ফাঁপি শুরু হয়েছিল, সেটা শুরু হয়েছিল মঙ্গলে, তাহলে কতদিন পর থামবার কথা? শনিতে 7, মঙ্গলে 5 দিন। কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে, সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল, আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুড়ির খোঁদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিঃশ্বাস। দেখা গেল বুড়ি নিথর সেই খোঁদলে পিঠ ঠেকিয়ে পড়ে আছে। এবার বাজারের যে 3টি চায়ের দোকান আছে তার মধ্যে একটি চায়ের দোকানের মালিক হচ্ছে জগা। জগা আশঙ্কা প্রকাশ করলো যে বুড়ি মারা গেছে। সমস্ত মানুষ গ্রামে যারা এই বাজারে তখন যারা উপস্থিত ছিল তারা অনুসন্ধিৎসু হয়ে উঠল, জানতে আগ্রহী হলো। একজন বুড়ির নাড়ি পরীক্ষা করলো এবং সিদ্ধান্ত জানালো জগার আশঙ্কা সত্য, বুড়ির শরীরে প্রাণ নেই। আবার বুড়িকে মৃত ধরে নিয়ে তারা বিভিন্ন আশঙ্কা প্রকাশ করল। কিরকম? যে মৃতদেহের কি হবে? চৌকিদারকে খবর দেওয়া হলো। শেষে বলল থানায় খবর দিয়ে কি হবে, ভিখিরিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। 5 ক্রোশ দূরে থানায় খবর দাও, তারপর ওনার আসতে আসতে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। কবে মরেছে হিসেব আছে নাকি? দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন? যে বুড়ি তার মৃতদেহ ফুলে গেছে, কিছুক্ষণের মধ্যেই দুর্গন্ধ ছুটবে, টেকা দায় হবে। অতএব অত দূরবর্তী 5 ক্রোশ দূরবর্তী থানায় খবর দিয়ে কাজ নেই, তোমরা এর একটা গতি করো। তার কি করতে হবে? চৌকিদার জানালো যে এবার বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে হবে, এইটুকুই কাজ, তার সৎকার প্রাকৃতিক উপায় হয়ে যাবে। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, এখন শুকনো, সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলে। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বাঁশের চ্যাংদোলায় বুড়ির মরদেহ নিয়ে নদীর চড়ায় ফেলে আসা হলো। নদীর চড়ায় তপ্ত রোদে পড়ে থাকলো বুড়ির মৃতদেহ। চ্যাংদোলাটা সেখানে রেখে ওখানকার মানুষ যারা নিয়ে গিয়েছিল চলে এলো। এবার বুড়িকে যারা নদীর চড়ায় ফেলে এলো তারা হিন্দু ধর্মাবলম্বী। বিকেলে দেখা গেল মুসলিম পাড়ার লোকেরা মাথায় টুপি দিয়ে সেই মৃতদেহকে নিয়ে ওই বাঁশের চ্যাংদোলায় করেই নিয়ে আসছে। আরবি মন্ত্র জপতে জপতে তারা চলেছে গোরস্থানের দিকে। স্বভাবতই যারা ফেলে এসেছিল তারা কৈফিয়ত চাইল। কি ব্যাপার? মুসলিম পাড়ার লোকেরা দাবি করলো যে বুড়ি মুসলমান। এবার বুড়ি হিন্দু না মুসলমান এটা তো একমাত্র সেই বুড়িই বলতে পারে, এরা তো কেউ জানে না। কিন্তু মুসলিম পাড়ার লোক দাবি করলো যে বুড়ি মুসলমান। প্রমাণ কি? যে তাদের কেউ শুনেছে বুড়ি নাকি আল্লাহ বা বিসমিল্লাহ বলেছে।
গায়ের মোল্লা সাহেব জানালেন, ফজরের নমাজ অর্থাৎ ভোরবেলা যে নমাজ পাঠ করা হয় সেটা সেরে তিনি যখন বাস ধরতে আসছিলেন এখানে, তখন বুড়ি কলমা পড়ছিল। কলমা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষের আল্লাহকে উপাসনা করবার মূল মন্ত্র। তো তিনি, মোল্লা সাহেব বলছেন, ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তৌবা তৌবা, তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই কবর দেবার ব্যবস্থা করলাম। তাহলে একটা সাক্ষ্য পাওয়া গেল যে না, বুড়ি মুসলিম হয়ে থাকতে পারেন। গায়ের ভট্টাচ মশাই সবে বাস থেকে নেমেছেন, উঁকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম, আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তাহলে মোল্লা সাহেব বা ভট্টাচ মশাই, এদের দুজনের কথা একসঙ্গে সত্য হতে পারে না। হয় মোল্লা সাহেব মিথ্যে দাবি করছেন, অথবা ভট্টাচ মশাই কথাটা বানিয়ে বলছেন, কিংবা উভয়ই মিথ্যা কথা বলছেন। এবার ভট্টাচ মশাইয়ের পক্ষেও প্রমাণ জুটে গেল। নকরি নাপিত জানালো সে শুনেছে বুড়ি হরিধ্বনি দিচ্ছিল। সে নাকি আপন মনে বলছিল, হরি বল হরি বল। ভুল শুনেছ, ফজলুল শেখ বলল, আমি সকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। বুড়ি নাকি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়। এবার বুড়ি হিন্দু না মুসলমান, এই প্রশ্নের মীমাংসা হবে কিভাবে? নিবারণ বাগদি রাগী লোক, একসময় দাগি ডাকাত ছিল, চেঁচিয়ে উঠল, মিথ্যে। করিম ফরাজি এখন খুব নমাজ পড়ে এবং বান্দা মানুষ। বান্দা মানুষ বলতে আল্লাহর সেবক। একদা সে ছিল পেশাদার লাঠিয়া। নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে? আরও চেঁচিয়ে বলল, খবরদার। মানে একজন ডাকাত, একজন লাঠিয়াল, মানে যেমন বুনোল তেমন বাঘ হাতে তুল। শুরু হলো গন্ডগোল, বচসা বেড়ে গেল, উত্তেজনা ছড়ালো। বুড়ির মরদেহ যে চ্যাংদোলায় করে আনা হচ্ছিল সেটা ধরে টানাটানি শুরু হলো। শুধু এখানেই শেষ নয়, এবার দেখা গেল গ্রাম থেকে দলে দলে মানুষ তারা ছুটে আসছে বাজারে, তাদের হাতে মারাত্মক সব অস্ত্রশস্ত্র। একদিকে অস্ত্রসজ্জিত মুসলমান, একদিকে সশস্ত্র হিন্দু। বুড়ির ধর্মীয় পরিচয়কে ঘিরে যে জটিলতা সৃষ্ট হলো, তাকে মূলধন হিসেবে ব্যবহার করে এরা দাঙ্গা বাঁধাবার জন্য পূর্ণ প্রস্তুতি নিল। মুসলমানদের নেতৃত্ব দিলেন মোল্লা সাহেব, হিন্দুদের নেতৃত্ব দিতে থাকলেন গায়ের ভট্টাচ মশাই। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মুসলিম ভাই সকল, জেহাদ জেহাদ, নারায়ে তাকবীর, নাকায়েত কবির, আল্লাহু আকবার। মানে জিহাদ শব্দের অর্থ ধর্মযুদ্ধ। মুসলিম বিদ্বেষী, অমুসলিম তাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধকে বলা হয় জিহাদ। আর নাকায়েদ কবির আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ ঈশ্বর সর্বশক্তিমান বা সর্বশ্রেষ্ঠ। নাকায়েদ কবির কথাটির অর্থ একমাত্র উপাস্য। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি একমাত্র উপাস্য।
অন্যদিকে ভট্টাচার্য মশাই গর্জে বললেন, জয় মা কালী, জবন নিধনে অবতীর্ণ হ মা, জয় মা কালী কি জয়। জবন শব্দার্থ অহিন্দু। মোল্লা সাহেব ধর্মযুদ্ধে লিপ্ত হবার জন্য মুসলিমদের ইন্ধন দিতে লাগলেন। পক্ষান্তরে সাম্প্রদায়িক দাঙ্গায় হিন্দুরা যাতে অংশ নেয় সেজন্য প্ররোচনা যোগাতে লাগলেন গায়ের ভট্টাচার্য মশাই। এদিকে যে চৌকিদার, সে বেচারা তার হাতে কেবলমাত্র একটা লাঠি, সে দুই পক্ষকেই শান্ত করবার অসহায় চেষ্টা করে যেতে লাগলো। কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠিকিয়ে রাখতে পারত কে জানে। সেবার পর্যায়ক্রমে পাগলের মতো দুদিকে একবার করে পিচে লাঠি ঠুকতে শুরু করলো, খট 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 শব্দে কাঁপতে লাগলো। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটা কি? যাকে ঘিরে এত গন্ডগোল, যাকে মৃত ধরে নিয়ে এই ধর্মযুদ্ধের আয়োজন, সেই বুড়ি দেহটা নড়ে উঠল। দেখা গেল সে নড়তে নড়তে বসবার চেষ্টা করছে। ক্রমশ দেখা গেল বুড়ি উঠল, উঠে দুদিকে তাকালো, ভিত দুটোকে দেখল, মুখটা বিকৃত হয়ে গেল। সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে। আর এতক্ষণ যারা দাঙ্গা বাঁধাবার জন্য উদ্যত ছিল, তারা চোখ ছানা বড়া করে বুড়িকে দেখতে লাগলো। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, বুড়ি মা, তুমি মরনি? মর, তুই মর, তোর শতগোষ্ঠী মরুক। দুদিকের ভিড়ও চেঁচিয়ে উঠল, বুড়ি তুমি মরনি? তোরা মর, তোরা মর মুখ পোড়ারা। এদের জানবার মূল কারণ কি, মূল উদ্দেশ্য কি? যে বুড়ির ধর্মীয় পরিচয়কে নির্ধারণ করা। জানতে চাওয়া হলো, বুড়ি তুমি হিন্দু না মুসলমান? বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা? দেখতে পাচ্ছিস নে? ওরে নরক্ষে করা, ওরে শকুন চোখারা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেব, যা যা পালা। তাহলে বুড়ি কি দেখতে বলছে? সে কি? তার দিকে তাকিয়ে কি বোঝা যায়? হিন্দু এবং মুসলিমরা যথাক্রমে জানতে চেয়েছিল, এটা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল যে বুড়ি হিন্দু অথবা মুসলমান। আর বুড়ি বলতে চাচ্ছে সে মানবী। প্রথম পরিচয় আমরা মানুষ। বুড়ি ধর্মান্ধতার ঊর্ধ্বাচারী, মহান মানবতার চিরন্তন প্রতিনিধি বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে লেখক গল্পটির নাম ভারতবর্ষ রাখলেন কেন? বুড়ি ক্রমশ আবছা হয়ে মিলিয়ে গেল কেন হাঁটতে হাঁটতে? তুমি দেখো, বুড়িটি যখন বাজারে এলো তখন তার দিকে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। তীব্র ফাঁপির কবলে বুড়িটি বেঁচে আছে কিনা তা দেখবার মতো লোক সেখানে জোটেনি। বুড়িটি গুরুত্ব পেল কখন? যখন তাকে মৃত ভাবা হলো। ভারতবর্ষের দুর্ভাগ্য এই, এখনো
আমরা জীবিত মানুষকে মানুষ অর্থে গ্রহণ করি না, তার ধর্মীয় পরিচয়টাকেই বড় করে দেখতে চাই। ওই ভট্টাচার্য মশাই কিংবা মোল্লা সাহেবের নেতৃত্বে মিথ্যের ফানুস উড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়, প্রকৃত মানবতাকে অস্বীকার করতে চাওয়া হয়। ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ী উদার মানবতাবাদী যে ঐতিহ্য, তা বুড়িটির মতোই আজ জরাজীর্ণ। তবুও ধর্মান্ধতা যখন মনুষ্যত্বকে পূর্ণ গ্রাস করতে চায়, সেই জীর্ণ ঐতিহ্য আবার যেন জেগে ওঠে, স্তব্ধ করে দেয় ওই ধর্মান্ধ মানুষের দাঙ্গা বাঁধাবার ছক। ভারতবর্ষের মূল সুর তাই ধর্মান্ধতা নয়, উদার মনুষ্যত্ব। গল্পকার দেখাতে চান, জনতা যখন মারমুখী, জনতা যখন ধর্মান্ধ, মানবতাবাদ যখন উপেক্ষিত, তখন ভারতের চিরন্তন ঐতিহ্যের প্রতীক যে বুড়ি, তাকে আমরা রক্ষা করতে পারি না, আমাদের সান্নিধ্যে ধরে রাখতে পারি না, সে আমাদের থেকে দূরে চলে যায়। উদার মানবতাবাদ মানুষকে যেদিন অনুপ্রাণিত করবে, আপামর ভারতীয় ধর্মান্ধতা নয়, সর্বধর্মের প্রতি সহনশীল হয়ে উঠবে, সেদিন সেই জীর্ণ ঐতিহ্য আবার নবশক্তিতে পুনর্জাগরিত হবে, বলীয়ান হবে, সমৃদ্ধিশালী এক সমাজ প্রতিষ্ঠা করবে।